হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ এবং এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে সামনে যে মাধ্যমিক পরীক্ষা 11th ফেব্রুয়ারি 2026 সে মাধ্যমিক পরীক্ষার জন্য যে জীবনবিজ্ঞানের যে এবিটিএ টেস্ট পেপার, সেই টেস্ট পেপারটা আমি পুরো কমপ্লিটলি সমাধান সহ অর্থাৎ প্রশ্নগুলো উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। এভাবে আমি পুরো টেস্ট পেপারটাকে ধীরে ধীরে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে দেবো উত্তর সহ, যার ফলে তোমাদের আর অন্য কোনো বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না। এখানে কোয়েশ্চেনগুলো কতটা লিখতে হবে, কোয়েশ্চেনগুলোর আন্ডারস্ট্যান্ডিং কীভাবে কোয়েশ্চেনগুলো বুঝবে বা কোয়েশ্চেন কী বলতে চাইছে, এখানে সমস্ত কিছু কিন্তু ডিসকাস করা হবে। এটা হচ্ছে ফার্স্ট ভিডিও তোমার টেস্ট পেপারের, যেখানে আমি তোমার টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপার, এই এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 6, যেটা 711 থেকে 713 পাতা পর্যন্ত রয়েছে, সেটা সম্পূর্ণ সমাধান সহ আলোচনা করলাম। পরবর্তীতে আরও অন্যান্য সেটগুলো আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে ভালোভাবে প্র্যাকটিস করে নাও, যার ফলে তোমাদের কোনো কোয়েশ্চেনের অ্যান্সার কতটা লিখতে হবে, কোয়েশ্চেনটা কি বলতে চাইছে, সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝে যাও। তার ফলে লাইফ সায়েন্সে তোমাদের 100% মার্কসের অ্যান্সার করতে কোনো অসুবিধা না হয়। চলো আমরা দেরি না করে শুরু করি। তো এই সেট নাম্বার 6-এ প্রথম যে কোয়েশ্চেনটা বলছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে নিচের কোন অংশটি অ্যাকশনের সাথে সম্পর্কিত নয়। তো অ্যাকশন কোথায় পাওয়া যায়? অ্যাকশন পাওয়া যাচ্ছে নিউরনের মধ্যে। এবার নিউরনের মধ্যে কী করে দেখো, মায়োলিন আবরণ। তো মায়োলিন আবরণ করে বলছে এটা হচ্ছে ডেনড্রন বা এটা হচ্ছে ডেনড্রাইট আর এটা হচ্ছে অ্যাকশন। এই পোর্শনটা অ্যাকশন, নালীর মতো অংশটা অ্যাকশন। তো ফার্স্ট মায়োলিন আবরণ কি? এই যে তোমার একটা নিউরনের বাইরের দিকের যে আবরণ, লিপিডের আবরণ থাকে, যেটাকে আমরা স্ফিঙ্গোমায়োলিন দিয়ে তৈরি, যেটা স্ফিঙ্গোমায়োলিন নামক লিপিড দ্বারা তৈরি থাকে। তো মায়োলিন আবরণ হচ্ছে বাইরের দিকের আবরণটাকে বলা হচ্ছে। সোয়ান কোষ, তাহলে এই অ্যাকশনের মধ্যে সোয়ান কোষ রয়েছে। অ্যাক্সোলেম্মা মানে হচ্ছে অ্যাকশনের যে বাইরের দিকের কোষ পর্দা, সেটাকে অ্যাক্সোলেম্মা বলা হয়। এবার নিজেল দানা হচ্ছে এক ধরনের প্রোটিন দানা, যেটা শুধুমাত্র ডেনড্রাইটে পাওয়া যায়। তো এখানকার মানে যে অংশটি অ্যাকশনের সাথে সম্পর্কিত না হয়, সেটা হচ্ছে নিজেল দানা। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, একজন ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তি নিম্নলিখিত কোন হরমোনটি পর্যাপ্ত পরিমাণে ক্ষরণে অক্ষম? তো আমরা জানি যে ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে কি আমাদের মধুমেহ রোগ বা যেটাকে আমরা সুগার বলছি। তো সুগার মানে কি? যেখানে ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ ব্লাডের গ্লুকোজ লেভেলকে যে হরমোনটা সরায়, সেই হরমোনটার পরিমাণটা কমে যাবে, অর্থাৎ ইনসুলিনের পরিমাণ কমে যাবে। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন বিটা সেল থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অর্থাৎ তোমার আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরণ। এই বিটা কোষটা তোমার কাজ করবে না, অর্থাৎ এটা দু রকমের হয়, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই বিটা সেলটা তোমার ডিফর্ম, মানে ফ্রম বার্থ, জন্ম থেকে ভুল এখানে বা জন্ম থেকে এটা তৈরি হবে না। কিন্তু যদি টাইপ 2 ডায়াবেটিস, এটা আমাদের লাইফস্টাইল ডিজিজ বলা হয়, সেক্ষেত্রে তোমার বিটা সেলটা কম ক্ষরণ করবে। তারপর হচ্ছে কি 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 1-এর 3 নম্বর। এখানে কি 15টা কোয়েশ্চেন, এখানে তো 15টা কোয়েশ্চেন থাকবে, 15টা কোয়েশ্চেন তোমার করতে হবে মাস্ট বি। 1-এর 3 নম্বর, নিম্নের কোন দৃষ্টি সংক্রান্ত ত্রুটি উত্তল লেন্স বা প্লাস পাওয়ার যুক্ত লেন্স দ্বারা পরিমার্জিত করা হয়? তাহলে দেখো, লেন্সের যখন কার্যকারিতা দেখবো, তখন একটা উত্তল লেন্সের কাজ কি? এটা হচ্ছে অক্ষ। যখন উত্তল লেন্সে কোনো লাইট পড়বে, তখন সেই লাইটটা কি করবে? সেটা তোমার ফোকাস লেন্সটা এই লেন্সের অ্যাক্সিস থেকে তোমার শর্ট হবে। আবার তুমি যখন একটা অবতল লেন্স যখন তুমি ইউজ করবে, সে অবতল লেন্সের ক্ষেত্রে তোমার ফোকাস লেন্সটা কী হবে? দূরে অবস্থান করবে। অর্থাৎ এবার লেন্সের কার্যকারিতা হলো, তাহলে এখানে আমরা দেখো প্রথমে হচ্ছে মায়োপিয়া যে অসুখটা রয়েছে, সেই মায়োপিয়ার ক্ষেত্রে আমরা নিকট দৃষ্টি, এটা বলছি, নিকট দৃষ্টি ব্যাহত হয়, নিকট দৃষ্টি
ব্যাহত হয় মায়োপিয়ার ক্ষেত্রে। তো মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই লেন্সের সমস্যার জন্য কি হচ্ছে, আমাদের ফোকাস দৈর্ঘ্য অর্থাৎ এফ যেটা আমরা এফ বলছি, সেই এফটা কি হচ্ছে রেটিনার উপরে না পড়ে সেটা সামনের দিকে এগিয়ে আসছে, যার ফলে আমরা ইমেজ আমাদের ঠিক প্রপার ইমেজ তৈরি হয় না। তাহলে এই ফোকাস দৈর্ঘ্যটাকে আমাকে কী করতে, পিছনে সরাতে হবে, অর্থাৎ ফোকাস লেন্থ বা ফোকাল লেন্থকে বাড়াতে হবে। বাড়াতে গেলে আমরা কি ব্যবহার করেছিলাম, আমরা ব্যবহার করেছিলাম কি, সেখানে অবতল লেন্স, মানে বাড়াতে গেলে অবতল লেন্স ব্যবহার করেছিলাম। তো মায়োপিয়া সারাতে গেলে আমাকে অবতল লেন্স লাগবে, অর্থাৎ মাইনাস পাওয়ার লাগবে। কিন্তু যখন আমি হাইপারমেট্রোপিয়া বা যেখানে আমার দূরের দৃষ্টি অর্থাৎ ফার সাইট, দূরের দৃষ্টি যেখানে ব্যাহত হয়, দূরের দৃষ্টি ব্যাহত হয়, সেক্ষেত্রে কি হয়, আমাদের লেন্সটা কী করে, লেন্সটা তোমার এর কার্ভেচারটা কম হয়ে যায়, অর্থাৎ লেন্সটা এরকম ছিল, এখান থেকে ওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। বেশি লম্বা হয়ে যাওয়ার ফলে ওর ফোকাস লেন্থটা কোথায়, দূরে চলে যাচ্ছে, রেটিনার বাইরে চলে যাচ্ছে। এবার তাহলে এই ফোকাস লেন্থটাকে আমার কী করতে হবে, রেটিনার মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য কী করতে হবে, এর ফোকাস লেন্থটা কমাতে হবে। কমাতে গেলে আমরা উত্তল লেন্স ব্যবহার করব, এবং উত্তল লেন্সের মাধ্যমে আমাদের যেটা পজিটিভ পাওয়ার, সেক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করে হাইপারমেট্রো কন্ট্রোল করব। তো আমরা পজিটিভ লেন্স কোথায় ব্যবহার করলাম, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে। এবার গ্লুকোমা জিনিসটা কি, গ্লুকোমা হচ্ছে এক ধরনের বয়স সংক্রান্ত অসুখ, যেটা হচ্ছে কি, যেখানে অপটিক স্নায়ুটা, আমাদের অপটিক স্নায়ু, এই স্নায়ুটা অপটিক স্নায়ু রয়েছে, যেটা আমাদের ব্রেনের মধ্যে নিয়ে যাচ্ছে ইমেজটাকে, সেই অপটিক স্নায়ুটা ক্ষতিগ্রস্ত হলে আমাদের গ্লুকোমা হয়। আবার প্রেসবায়োপিয়া হচ্ছে আমাদের বয়স সম্পর্কিত, যে 40 বছরের পরে আমাদের চোখের লেন্সটা শক্ত হয়ে যায়, যার ফলে নমনীয়তা হারিয়ে দেয়, লেন্সটা ফ্লেক্সিবল থাকে না, যার ফলে কি হয়, আমাকে ওখানে উত্তল এবং অবতল মিক্সড লেন্সকে ব্যবহার করে এটাকে বাইফোকাল লেন্স বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে সংশোধন করতে হয়। তারপর বলছে 1-4 নম্বর কোয়েশ্চেন বলছে, যে বৈশিষ্ট্য প্রোফেজ দশায় দেখা যায় না, তাহলে প্রোফেজ দশা হচ্ছে কি, কোষ বিভাজনের প্রথম দশা। তো প্রোফেজ দশার মধ্যে হচ্ছে মানে আগে, আর ফেজ মানে দশা, তাহলে প্রথম দশা প্রোফেজ বলা হয়। দেখো, নিউক্লিয় পর্দার অবলুপ্তি এটা ঘটে। স্পাইরালাইজেশন মানে হচ্ছে এরা ওই ক্রোমোজোমগুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করবে, এভাবে পেঁচিয়ে অবস্থান করবে, স্পাইরালাইজেশনটা হয়। আপত্য ক্রোমোজোমের গমনটা হয় না, কারণ আপত্য ক্রোমোজোমের গমন মানে এটা হচ্ছে অ্যানাফেজ দশায় হয়, অ্যানাফেজ দশায় গমনটা হয়, যখন তোমার কি হচ্ছে, সেই ক্রোমোজোমগুলো দুদিকে গমন করতে শুরু করছে, এটা হচ্ছে অ্যানাফেজ দশা, যেখানে ক্রোমোজোমগুলো দুদিকে গমন করতে শুরু করলো। কিন্তু এটা প্রোফেজ দশা তাহলে আপত্য ক্রোমোজোমের গমন হয় না। 1-5 নম্বর কোয়েশ্চেন বলছে, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়। প্রথম হচ্ছে বহুবিভাজন মানে হচ্ছে মাল্টিপল ফিশন, যেটাকে বলছি, অর্থাৎ যেটা আমরা বহুবিভাজনকে আবার প্লাজমোটমিও বলা হয়, প্লাজমোটমি, অর্থাৎ যেক্ষেত্রে একটা কোষের মধ্যে ধরে একটা নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসটা বিভাজন হতে হতে অনেকবার মাইটোসিস বিভাজন হওয়ার ফলে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করার পরে একবার বাস্ট হয়ে সেটা নিউক্লিয়াসগুলো বেরিয়ে যাবে, এটা প্লাজমোটমি, এটা প্লাজমোডিয়ামে পাওয়া যাচ্ছে। খণ্ডিভবন স্পাইরোগায়রা, তাহলে স্পাইরোগায়রা এটা একটা হচ্ছে স্পাইরোগায়রা, এর কোনো একটা খণ্ড কেটে ভেঙে পড়ে গিয়ে আবার নতুন গাছ তৈরি হয়ে গেল, এটা স্পাইরোগায়রার ক্ষেত্রে, ঠিক আছে। কোরকোদগম ইস্ট, একটা ইস্ট হচ্ছে এরকম একটা এককোষী ছত্রাক, যেটা তোমার একটা বার্ড বেরোলো, এটা বার্ডিং বলা হয়, বা কোরকোদগম। রেণু উৎপাদন মিউকর, তো মিউকরের ক্ষেত্রে কী হচ্ছে আমাদের, এটা মিউকর স্পোরাঞ্জিয়াম মধ্যে কী রয়েছে, প্রচুর রেণু রয়েছে, এই রেণুগুলো বাস্ট হয়ে তোমার বেরিয়ে পড়বে। ওকে, তো এখানে অ্যাপসে মানে ভুল হচ্ছে এ নাম্বার অ্যান্সারটা, যেটা হাইড্রা হচ্ছে কোরকোদগম বার্ডিং পদ্ধতিতে করে, বহুবিভাজন প্লাজমোটমি বা প্লাজমোডিয়ামে পাওয়া যায়। এরপর হচ্ছে 1-6 নম্বর কোয়েশ্চেন বলছে, মানব বিকাশের যে দশায় সর্বাধিক দৈহিক বৃদ্ধি দেখা যায়। তাহলে এখানে লক্ষ্য করো যে সবচেয়ে দৈহিক বৃদ্ধি কি, এখানে
ফেটাস কন্ডিশন, ভ্রূণ মায়ের পেটে আছে, বাচ্চা নতুন জন্ম নিল 1 বছর পর্যন্ত, টডলার হাঁটতে শিখলো, বড় হলো, প্রাইমারি। কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ড দেখো সবচেয়ে গ্রোথ রেটটা সবচেয়ে বেশি, তারপর কিন্তু ম্যাচুরিটি আসবে, গ্রোথ হবে না। তো অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা বয়ঃসন্ধিকালটা সবচেয়ে বেশি বৃদ্ধি এখানে দেখা যায়, 13 থেকে 19 বছরের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে RRYY স্মল ওয়াই এই মটর গাছের ক্ষেত্রে নিম্নলিখিত কোন ফেনোটাইপটি সঠিক? মটর গাছের ক্ষেত্রে গোলাকার সবুজ, এগুলো কি বোঝাচ্ছে দেখো। তাহলে আমরা এখানে দেখেছি, এখানে মন্ডলের 7টা ক্যারেক্টার দেখো। আমার কাজ হচ্ছে গোলাকার সবুজ, কুঞ্চিত, এই 3টে নিয়ে আমার কাজ। তাহলে গোলাকারটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য, রাউন্ড, তাহলে এটা সর্বদা আর দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। সবুজ হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা সর্বদা আর দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। আর কুঞ্চিত হচ্ছে একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটাকে তোমার এখানেও স্মল আর দ্বারা, এটাকে স্মল ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। তো ফার্স্ট দেখো, এটা হচ্ছে কি রাউন্ড, গোলাকার হলুদ, এটা গোলাকার হলুদ, এটাও কি গোলাকার হলুদ, এটাও গোলাকার হলুদ। কারণ সবুজটা যে প্রচ্ছন্ন, হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, হলুদটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি গোলাকার এবং হলুদ বীজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18 বলছে দেখো, নিচের কোনটি প্রকট গুণ কাণ্ডের দৈর্ঘ্য বেটে? কাণ্ডের দৈর্ঘ্য বেটে বা শর্ট, যেটা শর্ট হয় টল এবং শর্টটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তার প্রকট না এটা। বীজপত্রের রং হলুদ, তার বীজপত্রের রং হলুদ, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট নয়। তারপর বলছে ফুলের অবস্থান শীর্ষ, তাহলে ফুলের অবস্থান শীর্ষেটা হচ্ছে কি শীর্ষেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কক্ষেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তার ফলের রং হলুদ, তার ফলের রংটা কি হচ্ছে হলুদ, হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে ডি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, বা এগুলো সব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 9 নম্বর বলছে দেখো, একজন স্বাভাবিক পিতা তার পুত্র সন্তানকে নিম্নের কোন প্রকার গ্যামেট প্রদান করে? তাহলে আমরা দেখো যদি পিতা বলি, তাহলে আমাদের ধরুন 46 প্লাস XX, 44 প্লাস XX, এটা হচ্ছে মা। এর সঙ্গে যে ক্রস করে 44 প্লাস XY, এটা হচ্ছে বাবা। তো এখানে কি তৈরি হলো 22 প্লাস X, 22 প্লাস X। এখানে তৈরি হলো 22 প্লাস X আর 22 প্লাস Y। তাহলে মা কি করবে? মা মেয়ে বা ছেলে দুজনকে X দিবে, আর বাবা কি করবে? শুধু ছেলেকে Y দিবে, মেয়েকে X দিবে। তাহলে একজন স্বাভাবিক পিতা তার পুত্র সন্তানের কোন গ্যামেট দিবে? তার গ্যামেট দিবে 22A প্লাস Y, অর্থাৎ এই গ্যামেটটা দিবে, ট্রান্সফার করবে। 10 নম্বর কোয়েশ্চেন বলছে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময়, প্রাণের সৃষ্টি মানে আজ থেকে মোটামুটি 3.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগোতে, যখন প্রথম প্রাণ কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার বা প্রোটোবায়েন্ট এসেছিল, সে সময় পৃথিবীতে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? সে সময় খুব বেশি পরিমাণে হাইড্রোজেন ছিল, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, কিন্তু অক্সিজেন ছিল না। 11 নম্বর বলছে, সাপের পায়ের অবলুপ্তি নিম্নলিখিত কোন তত্ত্বটিকে সমর্থন করে? অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম কারা করলো? এটা হচ্ছে ডারউইন দিয়েছিল। প্রাকৃতিক নির্বাচন, এটা ডারউইনবাদ। অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র, এটা হচ্ছে তোমার ল্যামার্কের থিওরি, নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে এই অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটা সবচেয়ে বেশি কার্যকরী, কারণ কোনো একটা অর্গানিজম দীর্ঘদিন কোন একটা অর্গানকে ব্যবহার না করে ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হবে, সেটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যখন সে ব্যবহার করবে তখন সেটা সক্রিয় হয় এবং সেটা শক্তিশালী হয়ে ওঠে। এটা আমাকে বলেছিল, এটা বলেছিল ল্যামার্ক, বলেছিল অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। তো এখানে সি নাম্বার হচ্ছে তত্ত্বটিকে সমর্থন করে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে, অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণে সহায়তা করে কে? রেটিয়া মিরাবিলিস, রেড গ্রন্থি, লবণ গ্রন্থি, গরম তরল সুর। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে রেড গ্রন্থি, কারণ রেটিয়া মিরাবিলিস গ্যাসটাকে শোষণ করে, অর্থাৎ বের করে দিতে সাহায্য করে।
একের 13 নম্বর কোয়েশ্চেন বলে নিচের কোনটি অ্যামোনিফিকেশন স্থির করে। অ্যামোনিফিকেশন মানে কি আমরা জানি যে বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, কিন্তু সেই নাইট্রোজেনকে মানে জীবরা ডায়েট ব্যবহার করতে পারে না, গ্রহণ করতে পারে না। সেগুলো কিছু ব্যাকটেরিয়া, কিছু প্ল্যান্ট যেমন অ্যানাপিনা, নস্টক, ওসিলেটোরিয়া বা রাইজোবিয়াম, অ্যাজোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত ব্যাকটেরিয়া বা শৈবালের মাধ্যমে এটা মাটিতে আবদ্ধ হয়। মাটি থেকে তখন উদ্ভিদরা শোষণ করে, শোষণ উদ্ভিদরা ট্রান্সফার করে। তো অ্যামোনিফিকেশন মানে হচ্ছে এই যে নাইট্রোজেন, যেটাকে আমরা এই ফর্মে লিখতে পারি নাইট্রোজেন, এরা কী করে বায়ুমণ্ডলে হাইড্রোজেনকে শোষণ করলো, যার ফলে NH, তারপর হচ্ছে কি H2N, NH2, আবার হাইড্রোজেন শোষণ করার ফলে এটা তৈরি হচ্ছে, এটাকে হাইড্রাজিন বলছি আমরা, হাইড্রাজিন। তারপর কি হচ্ছে, এটা তখন আবার হাইড্রোজেনকে শোষণ করে দুই অণু অ্যামোনিয়া তৈরি করবে। এই প্রসেসটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। আর অ্যামোনিফিকেশনে সাহায্য করছে অ্যাজোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম। ওকে, তাহলে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন অ্যামোনিয়া, নাইট্রোজেন যৌগ অ্যামিনো অ্যাসিড অ্যামোনিয়া, অ্যামিনো অ্যাসিড নাইট্রোজেন যৌগ। তাহলে এখানে বলছে নিচের কোনটি অ্যামোনিফিকেশনকে স্থির করে। ওটা হচ্ছে তার নাইট্রোজেন যৌগ প্রথমে, সেটা অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামোনিয়া। এটা C নম্বর অ্যান্সারটা কারেক্ট হবে। এখানে D নম্বর অ্যান্সারটা ভুল দিয়েছি, C নম্বর অ্যান্সারটা কারেক্ট হবে। যে নাইট্রোজেন যৌগ প্রথমে ছিল, সেটা অ্যামোনিয়াতে কনভার্ট হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14 নম্বর, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিচের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত স্থির করো। তাহলে বিশ্ব উষ্ণায়ন যখন হচ্ছে মানে গ্লোবাল টেম্পারেচার বাড়ছে। এবার টেম্পারেচার যখন বাড়ছে তখন কী হবে, বিশেষ করে তোমার বরফগুলো গলে যাবে। এবার হলো বরফ বা কোল্ড রিজনে যে সমস্ত অ্যানিমাল বাস করে তারা অসুবিধায় পড়বে। এখানে কোল্ড রিজনে কারা বাস করে, একমাত্র মেরু ভাল্লুক, তাই মেরু ভাল্লুক বিলুপ্ত হবে। নিম্নলিখিত কোনটি JFM সম্পর্কিত সঠিক তথ্য। JFM মানে কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এর মানে হচ্ছে গভর্নমেন্ট কার সঙ্গে হাত মেলাবে, লোকাল পিপলের সঙ্গে, তারপরে একটা ফরেস্টকে উদ্ধার করবে বা ফরেস্টকে বাঁচিয়ে রাখবে। যেমন আরাবরি ফরেস্ট অফ মেদিনীপুর। তাহলে এখানে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে আরাবরি অরণ্যের সূত্রপাত হয়েছিল। তারপরে চলে এসে এবার বিভাগ খ, যেখানে 26টা প্রশ্ন করতে হবে তোমাকে, 26টা প্রশ্ন থাকবে, সেখানে 21খানা প্রশ্ন তোমায় করতে হবে। প্রথম শূন্যস্থান পূরণ করো। কর্ষণ দ্রবণে, অর্থাৎ যেখানে তুমি কর্ষণ দ্রবণ বলতে যে কালচার মিডিয়ামে তুমি কোনো একটা জিনিসের কাল্টিভেট করে, সে ব্যাকটেরিয়া হতে পারে, টিস্যু হতে পারে, জনিত্র উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য সাইটোকাইন হরমোন, তার কী হরমোন, এখানে অক্সিন এবং সাইটোকাইন হরমোনকে ব্যবহার করা হয়, প্লাস সাইটোকাইন। কেন বলা হয়, যদি অক্সিন কনসেন্ট্রেশন হাই থাকে এবং সাইটোকাইনের কনসেন্ট্রেশন লো থাকে তাহলে আমাদের রুট ডেভেলপ করবে ক্যালাস থেকে। এটা ক্যালাস মানে কি, একটা মাস অফ টিস্যু। ওকে, এখান থেকে রুট ডেভেলপ করবে। কিন্তু যদি অক্সিজেন লেভেলটা কম থাকে আর সাইটোকাইন বেশি থাকে, তাহলে আমাদের এখান থেকে শুট ডেভেলপমেন্ট হবে। তাহলে এখানে হয়ে গেল অক্সিন।
কোয়েশ্চেন নম্বর 2.2 বলছে প্রাণীকোষ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। তো প্রাণীকোষে কি হয়, যখন ফারোয়িং পদ্ধতি বলতে কি, যে এরকমভাবে তোমার কোষটা ভাঁজ হয়ে যাবে, এটাকে বলা হয় ফারোয়িং পদ্ধতি। কিন্তু যখন উদ্ভিদ কোষ পাবে, ওদের ক্ষেত্রে একটা সেল প্লেট ফর্মেশন হবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত গঠিত হয়, এটাকে সেল প্লেট বলে বা কোষপাত। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে ফারোয়িং বা খাঁজ তৈরি হয়। তারপর বলছে কোয়েশ্চেন নাম্বার 2.3 হোমোলগাস ক্রোমোজোম জোড়ার একই লোকাসে উপস্থিত অ্যালিলগুলো পৃথক হলে জীবের সে অবস্থানকে কি বলা হয়? দেখো এখানে বলছে হোমোলোগাস আর হোমোজাইগাস। হোমোলোগাস মানে, লোগাস মানে হচ্ছে কি নলেজ, এবং হোমো মানে একই। অর্থাৎ যখন ক্রোমোজোমের উপরে যে স্থানে জিনগুলো অবস্থান করে সেটাকে লোকাস বলছি আমরা। হোমো মানে হচ্ছে একই, অর্থাৎ যখন একই স্থানে দুটো একই রকম জিন অবস্থান করবে, হোমোলোগাস। আরও সমসংস্করণ করলাম। তারপর হচ্ছে পৃথক জিন। আবার দেখো এখানে দেখো একই লোকেশনে দুটো আলাদা জিন অবস্থান করেছে, তখন সেটাকে আমরা হেট্রোজাইগাস বা হেট্রোলোগাস বলতে পারি। তো পৃথক জিন হলে সেটাকে আমরা কি বলবো, হেটারোজাইগাস বলছি, হেটারোজাইগাস। এবার 2.4 নম্বর বলছে খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রামকে বলা হয় আন্তঃপ্রজাতির সংগ্রাম। ধরে না একটা গরুকে মেরেছে একটা সিংহ, এবার সিংহ আর হায়নার মধ্যে ঝগড়া হচ্ছে বা লড়াই হচ্ছে সে গরুটাকে খাওয়ার জন্য, তখন সেটাকে আমরা কি বলবো, আন্তঃপ্রজাতির সংগ্রাম বলবো। কোয়েশ্চেন নাম্বার 2.5 বলছে উদ্ভিদরা মাটি থেকে নাইট্রোজেনকে লবণে শোষণ করে, এটা হচ্ছে NO3- নাইট্রেট এবং নাইট্রাইট লবণ হিসেবে শোষণ করে। ওকে, এটা হলো নাইট্রেট। 2.6 বলছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ হলো কার্সিনোজেন বলা হয়, কার্সিনোজেন। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে কার্সিনোজেন কার্সিনোজেনের এক্সাম্পল হচ্ছে অ্যালকোহল, কার্সিনোজেনের এক্সাম্পল হচ্ছে তোমার নিকোটিন, কার্সিনোজেন হলো ফুড কালার, কার্সিনোজেনের এক্সাম্পল হচ্ছে তোমার মিথাইল সালফোনেট, ইথাইল সালফোনেট এটসেট্রা, নাইট্রাস অ্যাসিড। এবার চলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। অ্যামিবা ফ্লাজেল্লার সাহায্যে গমন করে। তাই অ্যামিবা হচ্ছে কি এমন একটা প্রাণী যেটা হচ্ছে ফ্লাজেল্লার সাহায্যে গমন করে না, এটা হচ্ছে অ্যামিবার গঠন, এটা হচ্ছে অ্যামিবার গঠন। ও কি করে, ওর সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটে, সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটিয়ে সল জেল মতবাদের মাধ্যমে সিউডোপোডিয়া বা ঘনপথ, এটাকে বলা হয় ঘনপথ বা সিউডোপোডিয়ার মাধ্যমে তোমার গমন করে। এটা রং অ্যান্সার। জোর কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদের শাখাকে সিয়ন বলে। তো জোর কলমের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে স্টক, যেটা যে কোনো প্ল্যান্ট হলেই চলবে, কিন্তু সিয়নটা কী হবে, ডেভেলপ প্ল্যান্ট হতে হবে, সুতরাং এটা রাইট। 2.9 বলছে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত ত্রুটিযুক্ত জিনের কারণে হিমোফিলিয়া রোগ হয়। হিমোফিলিয়া মানে হচ্ছে যেটা আমাদের রক্ত মানে যেটা রক্ত তঞ্চন হয় না যে রোগের ক্ষেত্রে, ওটা হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন অসুখ, প্রচ্ছন্ন। ওকে, কিন্তু যখন আমরা ওয়াই ক্রোমোজোম, এটা ভুল, ওয়াই ক্রোমোজোম ঘটিত যখন রোগ হবে, ওয়াই ক্রোমোজোম ঘটিত, সেটাকে আমরা হোল্যান্ড্রিক জিন বলছি, হোল্যান্ড্রিক জিন, যেটা শুধু ফাদার থেকে সনের মধ্যেই যাবে, অন্য কারোর ক্ষেত্রে যাবে না। 2.10 বলছে ল্যামার্কের মধ্যে জীব তার প্রয়োজন অনুসারে নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন, কারণ ল্যামার্কের মতে বংশানুসরণের সূত্র প্রযোজ্য, অর্থাৎ একটা জেনারেশনের যে বৈশিষ্ট্যগুলো তা পরবর্তী জেনারেশন সঞ্চালিত হয়, সুতরাং এটা রাইট। 2.11 বলছে জলের বিওডি বৃদ্ধি পেলে সে জলকে বেশি দূষিত ধরা হয়। দেখো বিওডি জিনিসটা কি প্রথমে বোঝার চেষ্টা করো। বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে বায়োলজিক্যাল মানে কি জীব, তাহলে জীবগুলোকে অক্সিজেন ডিমান্ড, ধরুন এটা একটা গ্লাস, অক্সিজেন ডিমান্ড করছে, এটা একটা গ্লাস, এখানে একবারে পুরো ফ্রেশ ওয়াটার রয়েছে, অর্থাৎ ডিস্টিলড ওয়াটার রয়েছে, ডিস্টিলড
ওয়াটার রয়েছে। কিন্তু এটা একটা জল, জল এখানে ব্র্যাকিশ ওয়াটার অর্থাৎ নোংরা জল রয়েছে, এখানে নোংরা জল রয়েছে, ডার্টি ওয়াটার। তাহলে কি ঘটছে দেখো, তো এখানে নোংরা জল রয়েছে মানে কি বিভিন্ন জৈব পদার্থ মিশে রয়েছে, এখানে তাহলে জীবাণু বেশি রয়েছে। তো জীবাণু বেশি যখন থাকবে তখন সেই জীবাণুগুলো বেঁচে থাকার জন্য কি করতে হবে, শ্বসন করতে হবে বা অক্সিডেশন জারণ বিক্রিয়া ঘটাতে হবে। সেই জারণ বিক্রিয়া ঘটার জন্য কি করবে, আর অক্সিডেশন বা জারণ বিক্রিয়া ঘটানোর জন্য কি দরকার, অক্সিজেন দরকার। তাই এরা কি করে বেশি বেশি পরিমাণে অক্সিজেনকে নিবে, এদের অক্সিজেন লেভেলটা কম। তাই যে এতে যত বেশি নোংরা থাকবে জলে সে তত বেশি বিওডি দেখাবে। তাহলে বিওডি, জলের বিওডি বৃদ্ধি পেলে জলকে বেশি দূষিত ধরা হয়। ঠিক আছে, প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, অবশ্যই রাইট। কারণ প্রোজেস্টেরন হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রেগনেন্সি হরমোন, যে তোমার কর্পাস লুটিয়াম, কর্পাস ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ক্ষরণ হয় এবং এটা পুরো 10 মাস পর্যন্ত ক্ষরণ হতেই থাকে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দের মিল দেখো। তো প্রথমে দেখো মায়োপিয়া। মায়োপিয়া মানে আমরা কি বললাম, মানে দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, তাই এখানে মায়োপিয়া হয়ে গেল ডি নাম্বার। ই নাম্বারটা এস দশা, এস দশা মানে কোষ বিভাজনের এস দশার কাজ সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা, এখানে কি ডিএনএ সংশ্লেষ হবে। 22+Y এটা কার ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে তোমার মৌমাছির ক্ষেত্রে হচ্ছে। কারণ পুরুষ মৌমাছির ক্ষেত্রে কি হয়, এখানে পার্থেনোজেনেসিস হয়। পার্থেনোজেনেসিস মানে যেখানে তোমার নিষেক ঘটবে না, অর্থাৎ হানিবিদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32। ওকে, এরা যখন গ্যামেট তৈরি করবে তখন n=16, n=16। এবার এর ক্ষেত্রে কি হচ্ছে, এ দুটো ক্রস করে তৈরি হবে তোমার 2n32। এবার এরা যখন তোমার বি ব্রেড খাবে, বি ব্রেড, তাহলে ওয়ার্কার বি হবে। কিন্তু যখন এরা রয়্যাল জেলি খাবে, রয়্যাল জেলি খাবে, তখন সেটা কুইন বি হবে, কুইন বি। কিন্তু মেল পিগুলো কিন্তু নিষেক ঘটে, এটা নিষেক ঘটলো, এখানে নিষেক ঘটবে না, এরা n=16 থেকে যাবে। তাই এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে তোমার 12 মানে 22A+16। তারপর হচ্ছে আচরণগত অভিযোজন। হয়েছে কার, সিডনি ফক্স সিকিম, রেড পান্ডাটা হয়ে গেল সিকিম। বৃদ্ধির কোষ বিভাজন দশা কী হবে, কলা অঙ্গতন্ত্র তৈরি হবে। এই 22A যেটা আছে সেটা তুমি আরেকটা করতে পারো, সেটা হচ্ছে শুক্রাণুর ক্রোমোজোমীয় বিন্যাস। শুক্রাণুর ক্রোমোজোম, এটা রাইট হবে। সরি, 2.15টা মৌমাছি না, কারণ মৌমাছিটা হলোই যেটা হচ্ছে, কিন্তু এটা মৌমাছি না করে এটাকে বলো শুক্রাণুর ক্রোমোজোমীয় বিন্যাস। বুঝিয়ে দিই, তাহলে 22 এটা হচ্ছে শুক্রাণু। তাহলে এ মায়োপিয়া হয়ে গেলে দূরদৃষ্টি ব্যাহত হওয়া, এস দশা হচ্ছে ডিএনএ সংশ্লেষ, 22 দশা হচ্ছে তোমার শুক্রাণু ক্রোমোজোমীয় বিন্যাস। আচরণগত অভিযোজন হচ্ছে কার, আচরণগত অভিযোজন যেটা হচ্ছে এটা মৌমাছি। আচরণগত অভিযোজন হচ্ছে মৌমাছি, যেখানে পুরুষ মৌমাছির একরকম কাজ, স্ত্রী মৌমাছির এক ধরনের কাজ এবং রানী মৌমাছির এক ধরনের কাজ। রেড পান্ডা সিকিমে পাওয়া গেল, বৃদ্ধির কোষ বিভাজন দশা কোথায় গেল, তোমার কলা বা অঙ্গতন্ত্র তৈরি করলো। এরপর হচ্ছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। প্রথমে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন এবং দ্বিপদ গমন। তাহলে ট্রপিক, ন্যাস্টিক বা ট্যাকটিক এই তিনটে হচ্ছে উদ্ভিদের চলনকে নির্ধারণ করে, আর দ্বিপদ গমন হচ্ছে মানুষের চলনকে নিয়ন্ত্রণ করে। তাই দ্বিপদ গমন হচ্ছে আলাদা। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। তাহলে জিব্বারেলিন হচ্ছে একটা নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম, অক্সিজেন হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোনের নাম।
2:21 নম্বর বলছে নিচের প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। পরাগরেণু, তাহলে পরাগরেণু কি হচ্ছে? পরাগরেণু যদি এটা প্রিন্টিং মিস্টার আছে অযৌন জনন দেখায় তাহলে এখানে আমাদের গ্যামেট যেটা আছে গ্যামেটগুলো যৌন জনন দেখাবে। 2:22 নম্বর বলছে বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি বর্ণ তফাৎ করতে পারে না। দুটি বর্ণ তফাৎ করতে না পারার জন্য গাড়ি চালাতে দেওয়া হয় না, কারণ লাল এবং সবুজ এই দুটো বর্ণ হচ্ছে মেন। রোডোপসিন এবং ক্লোরোপসিন যেটা আমাদের কোন সেলের মধ্যে থাকে। 2:23 নম্বর বলে সবুজ গোলাকার মটর বীজের জিনোটাইপ উল্লেখ করো। সবুজ গোলাকার, সবুজটা হচ্ছে গ্রিন কিন, জিজি সবুজ হচ্ছে তোমার প্রকার বৈশিষ্ট্য, আর গোলাকার হচ্ছে কি রাউন্ড। তাহলে আমাদের জি আর যদি থাকে মানে একটা দুটো ক্যাপিটাল থাকে তবে গোলাকার সবুজ। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? তো আমরা জানি কি প্রথমে আরএনএ তৈরি হয়েছিল, আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়েছিল, কারণ আরএনএ হচ্ছে অস্থায়ী যৌগ, আনস্টেবল, কিন্তু ডিএনএ অনেক বেশি স্থায়ী যৌগ। নিচের 4টি বিষয় মধ্যে 3টি অপরটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বার করো। কোর অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। তাহলে বলছে এই একটা বায়োস্ফিয়ার রিজার্ভকে যদি আমরা লক্ষ্য করি তো বায়োস্ফিয়ার রিজার্ভের কী পাওয়া যাচ্ছে? একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সে বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যখানে হচ্ছে কোর অঞ্চল, চারদিকে হচ্ছে কি বাফার জোন, তারপর ট্রানজিশনাল জোন। ওকে, তারপর চলেছে এবার নাইট্রোজেন আবদ্ধকরণের সাথে যুক্ত একটা স্বাধীনজীবী অণুজীবীর নাম লেখো। স্বাধীনজীবী হচ্ছে অ্যাজোটোব্যাক্টার বা ক্লস্ট্রিডিয়াম, কিন্তু যখন বলবে কি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম বলো, মিথজীবী বা সিম্বায়োসিস, তখন সেখানে হয়ে গেল কি রাইজোবিয়াম। এবার বিভাগ 3, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2 থেকে 3টি বাক্যে লেখো। বলো থাইরয়েড হরমোন কম ক্ষরণ বা বেশি ক্ষরণের মধ্যে যে অস্বাভাবিকগুলো দেখা যায় তাহলে থাইরয়েড হরমোন আমাদের মেনলি বেসাল মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে। তো থাইরয়েড হরমোন যদি কম ক্ষরণ হয় তখন সেটাকে আমরা বলি কম মানে হাইপো, হাইপো মানে কমে যায়, হাইপোথাইরয়েডিজম। হরমোন কম মাত্রা বোঝে যার ফলে ওজন বৃদ্ধি পায়, কম যদি ক্ষরণ হয় ওজন বৃদ্ধি পায়, ক্লান্তি লাগে, ঠান্ডা সহনশীলতা দেখা যায়। কিন্তু যখন হাইপার থাইরয়েড, যখন খুব বেশি পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড ক্ষরণ হবে তখন কি হয়? ওজন হ্রাস পায়। মানে থাইরয়েড কম ক্ষরণ হলে ওজন বৃদ্ধি পাচ্ছে, বেশি ক্ষরণ ওজন হ্রাস পাচ্ছে, এবং দ্রুত হৃদস্পন্দন হবে, হার্ট রেট বেড়ে যাবে, এবং তাপ সঞ্চয় টলারেবল ক্ষমতা বেড়ে যাবে। আবার প্রায়শই অটো ইমিউন সমস্যা, হাসি মতো বা গ্রেভস আয়োডিন সমস্যা বা নোডুলাসের কারণে, ফলে গলগণ্ড, কাঁপুনি, চোখ ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা উভয় থাইরয়েড গ্রন্থির সমস্যা পিউটারি বা হাইপোথ্যালামাস সমস্যা থেকে উদ্ভূত হয়, যা শরীর বিপাক ব্যাহত করে। তারপর 3 নম্বরটি হচ্ছে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলোর নাম লিখো। তাহলে অক্ষিগোলকের প্রথম প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মানে যার মধ্যে দিয়ে প্রতিসরণ হচ্ছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমাদের কি রয়েছে? এখানে রয়েছে তোমার রেটিনা, কর্নিয়া, কর্নিয়ার পরে অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার পরে লেন্স, লেন্সের পর ভিট্রিয়াস হিউমার। তাহলে 3-4টে অংশ আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে পজিটিভ ও নেগেটিভ ফটোট্রপিক সরাসরি নাম। তো পজিটিভ মানে কি? সেটা সূর্যের আলোর দিকে যাচ্ছে, অর্থাৎ মাটির উপরের অংশ উদ্ভিদ, যেটা ফটোট্রপিক মুভমেন্ট বলছে। আর নেগেটিভ মানে কি? যেটা হচ্ছে আলোর বিপরীত দিয়ে যাচ্ছে, মূলের মুভমেন্টটাকে বলা হচ্ছে। অসাবধানতাবশত গরম ভাতের হাঁড়ি যদি তোমার হাত লেগে যায় কীভাবে প্রতিক্রিয়াটি সম্পন্ন হবে তা এক শব্দ ছকের সাহায্যে দেখো। তাহলে প্রথমে যখন একটা গরম বল ধরে নাও, হাত যখন টাচ করলো, সঙ্গে সঙ্গে সেন্সারি নিউরন বা সংজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে সে মেসেজটা চলে গেল কোথায়? আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গেল। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে তোমার রিলে নিউরন থাকছে, সে আবার কী করলো? সেখান থেকে মেসেজটাকে নিয়ে আসলো মোটর নিউরন বা আজ্ঞাবাহী নিউরনের মাধ্যমে, তার মানে যে জায়গায় টাচ করেছে তার ইফেক্টর মাসল যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে তোমার রিসেপ্টর, এটা ইফেক্টর তাহলে এপিসিআর সংগঠিত হলো, হাত সরে গেল।
নিম্নলিখিত বিষয়গুলোর ভিত্তিতে মাইটোসিস ও মিয়োসিসের কোষ বিভাজনের পার্থক্য লেখা, স্পন্দনের সম্পাদনের স্থান, কোষের সংখ্যা লিখুন। তো দেখো, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় আমার 2n ছিল, 2n থেকে আবার সমান পরিমাণে দুটো কোষ তৈরি হলো 2n। ক্লিয়ার? মিয়োসিস প্রক্রিয়া কি হলো, তোমার প্রথমে 2n কোষ ছিল, এরা প্রথমে হাফ হয়ে গেল, n সংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ হলো। এরা আবার তৈরি করলো কি 4খানা কোষ, সমবিভাজন হিসেবে তৈরি করলো। তাহলে এখানে কি মাইটোসিস প্রথমে সম্পাদনের স্থান, তা মাইটোসিস যেটা হচ্ছে সেটা আমাদের দেহকোষে ঘটে। মাইটোসিস দেহকোষ বা সোম্যাটিক সেলে আর দেহকোষে ঘটে। আর মিয়োসিস কোথায় ঘটে? মিয়োসিস হচ্ছে জার্ম সেল, মানে শুক্রাণু ডিম্বাণু, জার্ম সেল, যখন আমাদের শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, স্পারমাটাইজেশন এবং ওভুলেশন। উৎপন্ন কোষের সংখ্যা, তাহলে এখানে দুটো সমাকৃতি তৈরি হলো, এখানে 4টে হ্যাপ্লয়েড প্রকৃতি তৈরি হলো। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার একটি করে কাজ লিখো। তাহলে একটা ক্রোমোজোম যদি হয়, ধরে নাও ক্রোমোজোম, তো ক্রোমোজোমে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে টেলোমিয়ার। তো টেলোমিয়ারে কি থাকে? টেলোমারেজ বলে একটা এনজাইম থাকে, টেলোমারেজ একটা এনজাইম থাকে। এর কাজ হচ্ছে ক্রোমোজোম যাতে ক্ষয় না হয়ে যায়, ক্রোমোজোম যাতে ভেঙে না যায়, ক্রোমোজোম যাতে কোনো উৎসেচকের দ্বারা ডাইজেস্ট না হয়ে যায়, সেটাকে রক্ষা করা, অর্থাৎ ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে রক্ষা করা, এটা হচ্ছে ক্রোমোজোম টেলোমিয়ারের কাজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে কি হয়? বেমতন্তু 6 থেকে 8খানা কাইনেটোকর্ড থাকে, এটা বেমতন্তুগুলো এসে কোষ বিভাজনের সময় বেমতন্তুগুলো যুক্ত হয়। ওকে, 3 নম্বর 7 নম্বর বলছে মানব বিকাশের অন্তিম পরিণতি ও বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থিসংখ্যার পরিবর্তন লিখো। তাহলে দৃষ্টিশক্তির কি পরিবর্তন হচ্ছে? এই সময় দৃষ্টিশক্তি যেমন প্রেস বায়োপিয়া হতে পারে, গ্লুকোমা হতে পারে, বা ছানি পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। হাড়ের ক্ষেত্রে কি হয়? হাড়ের ঘনত্ব হ্রাস পায় এবং তার ফলে ফ্র্যাকচার বৃদ্ধি পায়, যেটাকে আমরা স্পঞ্জিবন বলছি, অস্টিওপোরোসিস যেটাকে বলা হচ্ছে। 8 নম্বর বলছে মেন্ডেলের দ্বারা নির্বাচিত মটর গাছের ফুলের বর্ণ এবং বীজের আকৃতির প্রকট প্রচ্ছন্ন। তাহলে ফুলের বর্ণ কি হয়েছে? ফুলের রং দেখো, এক হচ্ছে প্রকট হচ্ছে বেগুনি কালার এবং প্রচ্ছন্ন সাদা কালার। বীজের আকৃতি হচ্ছে প্রধান অংশ গোলাকার এবং মানে প্রকট বৈশিষ্ট্য গোলাকার এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কুঁচকে যাওয়া। 9 নম্বর কোয়েশ্চেন বলছে মেন্ডেলের দ্বিসংকর জননের ক্ষেত্রে F2 যৌনুতে প্রাপ্ত আপত্যগুলোর মধ্যে হলুদ কুঞ্চিত বীজবিষ্ট মটর গাছগুলো জিনোটাইপ ওদের সংখ্যা সহ লেখো। জিনোটাইপ সংখ্যা, হলুদ এবং কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছগুলির জিনোটাইপ গুলি ওদের সংখ্যা। তাহলে এখানে হলুদ এবং কুঞ্চিত কি? তাহলে এটা কি হচ্ছে? হলুদ কুঞ্চিত, হলুদ মানে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর কুঞ্চিত কি হচ্ছে? কুঞ্চিত হচ্ছে তোমার হলুদ কুঞ্চিত, হলুদ বৈশিষ্ট্য, কুঞ্চিত হচ্ছে তোমার এই রেস্ট্রিকশন, এটা বৈশিষ্ট্য। বা হয়তো যেটা কি হবে, এটা হবে এবং এটা হলুদ কুঞ্চিত। তাহলে হলুদ, এবার তোমার ধরে নাও এখানে এবং হলুদ কুঞ্চিত, আর এটা হচ্ছে হলুদ কুঞ্চিত হলো। এবার এদের সংখ্যাটা কি, বা এদের জোনা টোটালটা 1:2:2, 4:1:2, 1:2:1, এটা পেজ টোটাল। তাহলে তুমি কিভাবে ডিটারমাইন করবে যে এই দুটো জিনোটাইপ এখানে কতটা আছে? তাহলে প্রথমে দেখো, আমরা ক্রস করেছিলাম কি, একটা হচ্ছে গোল হলুদ, এর সঙ্গে করেছিলাম কি তোমার কুঞ্চিত সবুজ, এর রিপ্রেজেন্ট করা হয়েছিল। তাহলে এখানে পাওয়া গেছিল কি, এখানে পাওয়া গেছিল RRYY। ক্লিয়ার? এবং এই ক্রস করেছিলাম আমি কি RRY এর সঙ্গে আবার ক্রস করেছিলাম। তো এটা কিভাবে ডিটারমাইন করবে? প্রথমে RR এর সঙ্গে RR এর ক্রস করিয়ে দাও,
শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করতে দেখাচ্ছি। তাহলে আর আর হয়েছিল এবং আর আর এটা হয়ে গেল তোমার বৈশিষ্ট্য। আর ওয়াই ওয়াই ভালো করে লক্ষ্য করো জিনিসটা। ওয়াই ওয়াই তার কথা হলো এখানে ওয়াই 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 ওয়াই। তাহলে দেখো এই জিনোটাইপটা যখন বের করবো তখন ওয়াই কটা রয়েছে এখানে, দেখো ওয়াই কটা পেয়েছে, চারটের মধ্যে একটা ওয়াই পেয়েছি, তাহলে 1/4 গুণিত আর কটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, তাহলে 1/4 মানে 16টার মধ্যে একটা হচ্ছে তোমার এই জিনোটাইপ যুক্ত বৈশিষ্ট্য। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমি পাচ্ছি ওয়াই কটা রয়েছে, ওয়াই এখানে রয়েছে তোমার 2, তাহলে 2/4 গুণিত কুঞ্চিত কটা রয়েছে 1/4, তাহলে 2/16। তাহলে এদের রেশিও কত হলো, এখানে হলুদ এবং কুঞ্চিত বীজ বিশিষ্ট মটর গাছগুলো 1:2 এই রেশিওতে পাওয়া যাচ্ছে। কোটা 16টা বৈশিষ্ট্যের মধ্যে একটা তোমার হলুদ কুঞ্চিত এই জিনোটাইপ যুক্ত হচ্ছে, আরেকটা হচ্ছে দুটো হচ্ছে এই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া গেল। এবার 3-10 নম্বর কোয়েশ্চেন, বিশুদ্ধ জীব ও সংকর জীব। বিশুদ্ধ জীব মানে হচ্ছে যেটা একবারে প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যেত, যেটার মধ্যে কোনো রকম ভেজাল নেই, কোনো রকম মিল নেই, কোনো জেনেটিক হাইব্রিডাইজেশন করা হয়নি, কিছুই করা হয়নি, অর্থাৎ যেটা প্রকৃতিতে সাধারণ অবস্থায় মানে যেটা খাঁটি জাত বলা হয়, যেমন দেশি গাই। নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য সমজাতীয় জিনোটাইপ, যেমন তোমার ধরো এখানে আমরা করেছি টিটি আর এর সঙ্গে ক্রস করি আমরা টিটি করেছি, ধরুন এখানে পেলাম কি টিটি। তো এই দুটো হচ্ছে খাঁটি বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ, যার মধ্যে কোনো মিক্সড নেই, এখানে যেমন মিক্সড হয়ে গেছে। সঙ্গে এটা হচ্ছে সংকর জীব, এটা খাঁটি জীব। 3-11 বলছে ল্যামার্কের মতবাদ অনুসারে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কি তা লেখো। তাহলে ল্যামার্ক দেখেছিল কি যে ল্যামার্ক বলেছিল যে কোনো জিনিসের অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রটা বলেছিল, তো কোনো একটা অঙ্গকে যদি ব্যবহার করতে থাকে তাহলে অঙ্গটা বড় হয়ে যাবে, কোনো অঙ্গের ব্যবহার কম করে ছোট হয়ে যাবে। তো যখন আমরা দেখলাম যে প্রকৃতিতে ওদের খাদ্যের অভাব দেখা দিচ্ছে, তো খাদ্যের অভাব যখন দেখা দিল তো সেই খাদ্য খাওয়ার যেখানে ঘাসের অভাব, অর্থাৎ মাটিতে বিছিয়ে থাকা ঘাসের অভাব দেখা দিল, তখন ওরা উঁচু গাছের পাতা খেতে শুরু করলো। এবার উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তাদের কী করতে হতো, ঘাটটাকে লম্বা করতে হতো। এই দীর্ঘদিন ধরে লম্বা হওয়ার প্রচেষ্টা চলতে থাকার ফলে ওই উঁচু গাছের পাতায় পৌঁছানোর জন্য তাদের লম্বা করতে হলো, আর করার জন্য এই বৈশিষ্ট্যটা ধীরে 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 কী হলো, ওদের ঘাটটাকে লম্বা করে দিল। অর্থাৎ অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটা এখানে প্রযোজ্য। অতিরিক্ত জল ক্ষয়রোধের জন্য উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখো। তাহলে হচ্ছে কি, এক হচ্ছে অত্যন্ত দক্ষ কিডনি, যার ফলে ওদের কি হয় ইউরিকোটোলিক পেচ্ছাপ হয়, অর্থাৎ খুব ঘন এবং জেলির মতো থকথকে ইউরিন নির্গত হয়। তারপর ওদের শরীরে কি ঘন পশম এবং স্কিনটা পুরো হওয়ার জন্য ওদের বাষ্পমোচন হয় না শরীরের স্কিন দিয়ে, জল বাষ্প হয়। 3 নম্বর হচ্ছে কি, ওদের যে নাক রয়েছে সেই নাক দিয়ে না, আমাদের নর্মাল কি একটা মানুষের নাক দিয়ে প্রতিদিন 1.5 লিটার করে জল বাষ্প আকারে বেরিয়ে যায়, কিন্তু ওদের ক্ষেত্রে কি হচ্ছে না, এমন একটা বৈশিষ্ট্য করা হয়েছে যে নাকের পাশে সে বাষ্পটা আসতে বা জল বায়ুটা আসতেই যে বায়ুটা তারা ছাড়ছে সেটা ওখানকার ঠান্ডা পরিবেশে জলীয় বাষ্প পরিণত হচ্ছে এবং সে জলটা আবার বডির মধ্যে স্টোর হচ্ছে। আরও হচ্ছে কি যে ওরা মেটাবলিক ওয়াটার, অর্থাৎ যে খাবারগুলো খেলো ক্যাকটাস জাতীয় খাবার, সেই খাবার থেকে যে বিপাক্রিয়ার মাধ্যমে যে জল বা খাবারের মধ্যে যে জলটা ছিল সেটাকে আলাদা করে স্টোর করে নিল। আরেকটা কাজ হচ্ছে যে ওরা অল্প সময়ের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারকে পান করতে পারে। যেমন আমরা যদি বেশি জল পান করি তো আমাদের আর বেশি কিন্তু হিমোলাইসিস বাস্ট হয়ে যাবে, কিন্তু ওদের ক্ষেত্রে ওদের লোহিত রক্তকণ এটা 250 গুণ পর্যন্ত সম্প্রসারণ হতে পারে। অতিরিক্ত জল সংগ্রহ করো, অল্প সময় অতিরিক্ত জল খায় কারণ ওদের আর বেশি 250 গুণ পর্যন্ত প্রসারিত হওয়ার ক্ষমতা রাখে।
13 নম্বর বলছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় পরিলক্ষিত হয় এরকম দুটি অসাধারণ বৈশিষ্ট্য। তাহলে ভ্রূণ যখন বড় হচ্ছে, তো ভ্রূণ যখন বড় হচ্ছে তার প্রথম কাজ হচ্ছে কি জার্ম লেয়ার ফরমেশন। জার্ম লেয়ার ফরমেশন হচ্ছে, অর্থাৎ এটা ধরে না ভ্রূণ যখন হচ্ছে তো এখানে 3টে জার্ম লেয়ার ফরমেশন হচ্ছে। একটা হচ্ছে একটোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টে জার্ম লেয়ার তৈরি হলো। এ থেকে পরবর্তী বিভিন্ন অংশ তৈরি হলো। এরপরে কি হবে, এই একটোডার্ম থেকে আমাদের নার্ভ কর্ড তৈরি হবে। নার্ভ কর্ড, যেটা হচ্ছে কর্ডাটা প্রাণী মূলত কর্ডাটা প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য। মেসোডার্ম থেকে কি তৈরি হবে, নোটোকর্ড তৈরি হবে। নোটোকর্ড তৈরি হবে। এক্সিটু এবং ইনসিটু। এক্সিটু সংরক্ষণ মানে কি? এক্সিটু মানে হচ্ছে যখন কোনো একটা জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে কোথাও সংরক্ষণ, কৃত্রিমভাবে তৈরি পরিবেশে সংরক্ষণ করা হবে, তখন সেটাকে আমরা এক্সিটু সংরক্ষণ বলছি। যেমন এক্সাম্পল হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এগুলো। এবং এরপর আর ইনসিটু কি, যখন কোনো প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা হবে তখন সেটাকে আমরা ইনসিটু সংরক্ষণ বলি। যেমন আমাদের অভয়ারণ্য রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, তারপর হচ্ছে স্যাংচুয়ারিজ রয়েছে, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের অন্তর্গত। এরপর 11 নম্বর বলছে কি বলো পার্থক্য হয়ে গেল এই যে এক্সিটু বা ইনসিটু। নিম্নলিখিত 15 প্রাণী, নিম্নলিখিত প্রাণীগুলো ভারতের কোন কোন হটস্পটে দেখা যায়? যেমন ধরে নাও, প্রথমে হচ্ছে লায়ন টেল ম্যাকাক, লায়ন টেল ম্যাকাও, এবং হচ্ছে ফিশিং ক্যাট। তাহলে আমাদের হটস্পট পাওয়া যাবে হচ্ছে ফিশিং ক্যাট। ফিশিং ক্যাটটা পাওয়া যাচ্ছে সুন্দরবন, যেটা আমাদের ইন্দো বার্মা হটস্পটের অংশ। তারপর হচ্ছে কি লায়ন টেল ম্যাকাক, সিঙ্গুলারিটি ম্যাকাক, যেটা পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যাচ্ছে। 16 নম্বর কোয়েশ্চেন বলছে শব্দদূষণ মানব শরীরের কান এবং হৃৎপিণ্ড কি ক্ষতি করে? তাহলে আমাদের কান যে রয়েছে, কান শব্দদূষণ, কানের মধ্যে কি আমাদের মানে অন্তঃকর্ণের মধ্যে এক ধরনের সেন্সারি হেয়ার রয়েছে, যে সেই হেয়ারগুলো ভাইব্রেশনের মাধ্যমে আমাদের সাউন্ড তৈরি হয় এবং সেটা আমরা বুঝতে পারি। তো সেই হেয়ারগুলো একটা মানে নর্মাল ডেসিবেলের বাইরে বেশি যখন শব্দ হবে তখন সেটা হেয়ারগুলো ভেঙে দেবে, অর্থাৎ আমরা বধিরতা দেখা দেবে, বধিরতা দেখা দেয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি কানে কম শুনতে পাওয়া। আর 2 নম্বর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের উপরে, তো আমাদের হার্টবিটটা অনেকটা বেশি বেড়ে যাবে এই তোমার সাউন্ড বেশি হলে। অতি ব্যবহারের ফলে সংখ্যায় দ্রুত কমে যাচ্ছে এমন একটা প্রাণী, একটা উদ্ভিদের নাম বলো। তাহলে একটা প্রাণীর নাম হচ্ছে আমাদের বাঘ হতে পারে, চন্দন কাঠ হতে পারে, সর্পগন্ধা হতে পারে। সর্পগন্ধা, চন্দন কাঠ হচ্ছে, বাঘ হচ্ছে। এরপর আমরা বিভাগ ঘ বা 4-এ চলে আসছি। একটা আদর্শ নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করে। অ্যাকশন, ডেনড্রন, মাইলিন আবরণ, সোয়ান কোষ। তাহলে অ্যাকশন মানে আমাদের এটা অ্যাকশন, ডেনড্রন মানে এটা পুরো এই বডিটা, আর এগুলো হচ্ছে যেগুলো ব্রাঞ্চগুলো সেগুলো ডেনড্রাইট। মাইলিন আবরণ হচ্ছে, এটা হচ্ছে আমাদের মাইলিন আবরণ, মাইলিন সি যেটাকে বলছি স্প্রিঙ্গো মাইলিন যে তৈরি থাকে, স্প্রিঙ্গো মাইলিন। তারপর সোয়ান সেল, যেখান থেকে আমাদের এই মাইলিন আবরণ তৈরি হয়। অথবা একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। তাহলে আমাদের কিন্তু প্রথমে দেখো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের বাইরের দিকে যাবো, যেটা আমরা পেলিক্যাল বলছি। ক্রোমোজোম, এবং এখানে তোমার ক্রোমাটিড থ্রেডগুলো থাকছে। ছবিটা আঁকবে।
তাহলে এটা হচ্ছে আমার টেলোমিয়ার। টেলোমিয়ার এটা ক্রোমোজোমকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করছে। এটা হচ্ছে স্যাটেলাইট। এটা হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিয়ার, যেটাকে নর বলছি আমরা, যেখান থেকে আমার রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। এটা হচ্ছে পেলিক্যাল, যেটা ক্রোমোজোমের আবরণটাকে বলছি আমরা পেলিক্যাল। এই সুতোর মতো অংশটাকে বলছি যে ক্রোমোনিমাটা। ক্রোমোনিমাটা আর এটা পুঁতির মালার মতো অংশ যেটা ঘুরে রয়েছে, এটা ক্রোমোমিয়ার বলা হয়। ক্রোমোমিয়ার। এটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন, গৌণ খাঁজ। সেকেন্ডারি কনস্ট্রিকশন। ওকে, এবং এখানে কি থাকছে, সেন্ট্রোমিয়ার অংশটা থাকবে। সেন্ট্রোমিয়ার আরো ভাব বুঝতে গেলে তোমার এটা হচ্ছে ক্রোমোজোম যদি হয়, এটা ক্রোমোজোম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর এখানে এই পেছনে ক্রোমাটিন, ক্রোমোজোমগুলো অবস্থান করে। প্রোফেজ এবং টেলোফেজ দশার বিপরীত ঘটনাবলী সারণীর আকারে দেখা। তাহলে প্রোফেজ এবং টেলোফেজ দশার বিপরীত ঘটনাবলী, ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলোর সঙ্গে। তাহলে প্রোফেজ দশা কি হচ্ছে দেখো। যখন আমরা প্রোফেজ দশাটা পড়ব, দ্বিতীয় নম্বর প্রথম আসে কি প্রোফেজ দশা। তো প্রোফেজ হচ্ছে কি, যে দশাটাতে আমাদের ক্রোমোজোমগুলো যখন প্রথমে স্টার্ট হলো, তখন কি হচ্ছে, ক্রোমোজোমের নিউক্লিয়ার পর্দা স্পষ্টভাবে আছে। এখানে দুটো সেন্ট্রোজোম রয়েছে, ক্রোমোজোমগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আছে। তখন প্রথম প্রোফেজ দশা। এই প্রোফেজ দশায় কি হলো, তোমার প্রোফেজ দশা কমপ্লিট হবে, তখন নিউক্লিয় পর্দার বিলুপ্ত ঘটবে। সেন্ট্রিওলগুলো এখানে নিউক্লিয়াস রয়েছে, কিন্তু নিউক্লিয়াস, তো অপোজিটের সেন্ট্রিওলগুলো চলে যাবে। নিউক্লিয় পর্দার অবলুপ্ত, সেন্ট্রিওলগুলো অপোজিটে চলে গেল, ক্রোমোজোমগুলো ডিহাইড্রেশন হলো, জল ছাড়লো ক্রোমোজোমগুলো, এবং এগুলো এরকমভাবে সজ্জিত হয়ে উঠবে। ক্রোমোজোমগুলো মোটা হলো এবং সজ্জিত হয়ে উঠলো। তাহলে এক নম্বর হচ্ছে কি স্পাইরালাইজেশন ঘটলো। স্পাইরালাইজেশন, ক্রোমোজোমগুলোর স্পাইরালাইজেশন হলো। ক্রোমোজোমগুলো ডিহাইড্রেশন বা জল নিরুদন ঘটলো, ডিহাইড্রেশন হলো। ক্রোমোজোমগুলো সেন্ট্রিওলগুলো অপোজিট দিকে চলে গেল, সেন্ট্রিওল ও অপোজিট পোলে চলে গেল। তারপর হচ্ছে কি, এখানে তোমার ক্রোমোজোমগুলো এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটো কিন্তু বিলুপ্ত হয়ে গেল। এটা হচ্ছে প্রোফেজের ঘটনাগুলো। এরপর হচ্ছে টেলোফেজ দশার ঘটনা। তো টেলোফেজ দশা মানে কি, যখন শেষ দশাটার নাম হচ্ছে টেলোফেজ দশা। তো টেলোফেজ দশা কি হলো, এটা মিটিয়ে দিই। টেলোফেজ দশা হচ্ছে শেষ দশা, যে দশায় ক্রোমোজোমগুলো সম্পূর্ণরূপে বিভাজিত হয়ে দুই প্রান্তে চলে যাবে এবং এখানে রিজ বা ফাড়ার মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটবে। আর টেলোফেজ দশার ক্ষেত্রে কি হলো, এই ক্রোমোজোমগুলো পুরো দুটো সাইডে চলে গেছে। বিপরীত ঘটনাগুলো কি ঘটছে এবার দেখো। আবার নিউক্লিয় পর্দা আবির্ভাব হলো, নিউক্লিওলাসের আবির্ভাব হলো। এখানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু এখানে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস আবার আবির্ভাব ঘটে গেল। নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটলো, নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে গেল। এবং ক্রোমোজোমগুলো কি হচ্ছে, এখানে ক্রোমোজোমগুলো ডিভাইড হওয়ার ফলে দুটো আলাদা কোষে তৈরি। এখানে একটা কোষের মধ্যে ক্রোমোজোমগুলো ছিল, এখানে কিন্তু দুটো আলাদা কোষের মধ্যে ক্রোমোজোমগুলো চলে গেল। তাহলে মেন ঘটনা হচ্ছে নিউক্লিয় পর্দা আবার ঘুরে আসা, নিউক্লিয়াস আবার ঘুরে আসা, ক্রোমোজোমগুলো একটা কোষের মধ্যে ছিল, ক্রোমোজোমগুলো দুটো কোষের মধ্যে চলে গেল। এখানে রিজ বা ফারো ফরমেশন হলো। এগুলো হচ্ছে প্রোফেজ টেলোফেজের বিপরীত ঘটনা। সেন্ট্রোমিয়ার অঞ্চলে ব্যামতন্তুর অনালিকার সাথে ক্রোমোজোম যুক্ত রাখে। সেন্ট্রোমিয়ার অঞ্চলে
সম্পর্কিত সেন্ট্রোমিয়ার অঞ্চলে ব্রেমতন্তু অর্ণালিকা। এবার এটা সেরকম ব্রেমতন্তুর অর্ণালিকার সাথে ক্রোমোজোমকে এটা মেনলি দেখতে পাওয়া যায় কোথায়? এটা মেটাফেজ দশায় দেখতে পাওয়া যায়। এটা মেটাফেজ দশায় দেখতে পাওয়া যায়, যে সময় ক্রোমোজোমগুলো কি হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলের সঙ্গে যুক্ত থাকছে। ব্রেমতন্তুগুলো মানে এখানে এটা কোষের মধ্যে উপায় সেন্ট্রোমিয়ার যখন চলে গেছে, এখান থেকে তোমার ব্রেমতন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত রয়েছে। তার বলছে নিউক্লিয়াস তৈরিতে সক্রিয় ভূমিকা করে। নিউক্লিয়াস তৈরিতে সক্রিয় ভূমিকা নেই কে? তোমার এই টেলোফেজ দশায় নিউক্লিয়াস তৈরি সক্রিয় ভূমিকা নেই। আবার হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। কিভাবে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি ঘটে? দেখো এবার নিষেক প্রক্রিয়াটা ঘটার জন্য দেখো, এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার, এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এই ফিমেল ফ্লাওয়ারের মধ্যে তোমার এটা হচ্ছে তোমার ওভিউল, এটা ওভারির মধ্যে রয়েছে ওভিউল, যেখানে 8খানা কোষ রয়েছে। একটা হচ্ছে এগ সেল, বাকিগুলো হচ্ছে তোমার সাইনার্জিডস, অ্যান্টিপোডাল সেল, এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকছে। এবার ধরুন একটা পোলেন আসলো, এই জায়গাটাতে একটা পোলেন আসলো। পোলেনটা আসার পরে সেখান থেকে পোলেন টিউব ফর্মেশন হওয়ার ফলে মাইক্রোটিউব এতে চলে গেল, ধরে নাও মাইক্রোপাইল দিয়ে সেই ওভিউলের মধ্যে, এটা হচ্ছে ওভিউল, এটা হচ্ছে ওভারি, আর ডিম্বক আর ডিম্বাশয়, ওভারি। তো যখন ডিম্বকের মধ্যে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে যে নিউক্লিয়াসটা তৈরি হয়েছিল আমার, যে এই যে পোলের মধ্যে দুটো নিউক্লিয়াস পরে, একটা নিউক্লিয়াস ছিল, এদের বাইরে এক্সাইন আর ভিতরে ইন্টাইন লেয়ার থাকে, ক্লিয়ার? এবং এই নিউক্লিয়াসটা বিভাজিত হওয়ার ফলে তোমার তৈরি হয়েছিল এইভাবে তোমার পোলেন টিউব দুটো নিউক্লিয়াস, একটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ নিউক্লিয়াস বা জেনারেটিভ নিউক্লিয়াস। একটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস, একটা জেনারেটিভ নিউক্লিয়াস। এই ভেজিটেটিভ নিউক্লিয়াসটার কাজ হচ্ছে পোলেন টিউব ফর্মেশন করা, আর জেনারেটিভ নিউক্লিয়াসের কাজ হচ্ছে চরণে অংশ নেওয়া। তো এই ভেজিটেটিভ নিউক্লিয়াস করে পোলেন টিউব ফর্মেশন করে জেনারেটিভ নিউক্লিয়াস বিভাজিত হওয়ার পর আবার দুটো নিউক্লিয়াস তৈরি করেছিল, 1 and 2 ধরে নাও, হলো। তো ওভিউলের সঙ্গে এটা রয়েছে এগ নিউক্লিয়াস, এগের সঙ্গে 1 নম্বর নিউক্লিয়াস যুক্ত হওয়ার ফলে জাইগোট তৈরি হলো। আবার এই পোলার নিউক্লিয়াসের সঙ্গে এর সঙ্গে তোমার যুক্ত হলো কে? 2 নম্বর নিউক্লিয়াস, তৈরি হয়ে গেল কি তোমার সেখানে এন্ডোস্পার্ম, এটা 3N প্রকৃতির হয়ে গেল, ক্লিয়ার? এটা হচ্ছে দ্বিনিষেক পদ্ধতি, দুবার নিষেক ফল বলে একে দ্বিনিষেক পদ্ধতি বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগনেন্ট টিউমার সৃষ্টি হবার প্রতিষ্ঠা হবে। দেখো শুধু আইডিয়াটা বোঝানো শুধু এখানে, এটা আমাদের কোষচক্রে আমাদের কি রয়েছে? এম ফেজ রয়েছে, G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজ, G1, S, G2 এবং এম ফেজ। এবং এই সমস্ত জায়গায় আমাদের সাইক্লিন চেক পয়েন্টগুলো রয়েছে, সাইক্লিন সিডিকে কমপ্লেক্সগুলো এখানে রয়েছে, যারা তোমার চেক করবে। এবার ধরুন একটাকে 24 আওয়ার্সে আমাদের বডিতে দুটো করে কোষ 2 সেল ফর্মেশন হয়, 1 সেল থেকে 2 সেল ফর্মেশন হচ্ছে, এটা নর্মাল প্রসেস। এবার যদি এই সাইক্লিন সিডিকে কমপ্লেক্সগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এই জিনিসগুলো যদি আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে, তাহলে কোষের কী হবে? 1 থেকে 2 হবে না, তখন একটা থেকে ইনফিনিট নাম্বার অফ কোষ তৈরি হবে, যার ফলে আমাদের সে অতিরিক্ত কোষগুলো তখন কী হবে? ইম্যাচিওর হবে, এগুলো জমা হয়ে একটা টিউমার ফর্মেশন করবে। এবার এই টিউমারটা যদি এক জায়গায় স্থির থাকে তখন সেটাকে আমরা ম্যালিগনেন্ট টিউমার বলছি, এবং এই টিউমার যদি তোমার ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো বিনাইন টিউমার। হ্যাঁ, যদি এক জায়গায় স্থির থাকে তখন সেটাকে বিনাইন টিউমার, আর যদি সেটা আমাদের ব্লাডের মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সেটাকে ম্যালিগনেন্ট টিউমার বলি বা ক্যান্সার বলে থাকি আমরা।
মেন্ডেলের গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার একটি চেকার বোর্ডের সাহায্যে পরিণত করে। তাহলে এক সংকর জনন পরীক্ষা কি ছিল? মেন্ডেলের গিনিপিগ। তাহলে গিনিপিগে কি ব্যবহার করেছিল? একটা বিবি, সেটা হচ্ছে ব্ল্যাক এক সংকর জনন পরীক্ষা, এবং একটা হোয়াইট অর্থাৎ বিবি হোয়াইট ইউজ করেছিল। তার ফলে কি তৈরি হয়েছিল? এখানে বিবি, যেটা ব্ল্যাক তৈরি হয়েছিল। এবার এটা ক্রস করা হয়েছিল, আবার সেলফ ক্রস করার ফলে সেখানে কি তৈরি হলো? সেখানে বিবি তৈরি হলো, বিবি তৈরি হলো এবং বিবি তৈরি হলো, অর্থাৎ ব্ল্যাক সংকর কালো, হাইব্রিড ব্ল্যাক, আর একটা হোয়াইট তৈরি হলো, যার ফেনোটাইপিক রেশিও হয়ে গেল 1:3:1, যেটা খালি ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আর জেনোটাইপিক রেশিও হয়ে গেল 1:2:1, মানে 1 2 আর একটা তৈরি হবে। বাবা মায়ের মধ্যে আপত্যের লিঙ্গ নির্ধারণ কার গুরুত্ব হচ্ছে একটি ক্রস দেখা। ফাদারের ক্ষেত্রে XY ক্রোমোজোম নাম্বার, মাদারের ক্ষেত্রে এর সঙ্গে তো না 22, মানে এখানে 46 44 প্লাস XY। এবার হচ্ছে X এবং Y গ্যামেট ফর্মেশন করলো। যখন মা, তো যখন এখানে বাবা তার সন্তানকে X ক্রোমোজোম দিয়ে তখন ফিমেল তৈরি হচ্ছে, যখন মা বাবা সন্তানকে Y ক্রোমোজোম দিয়ে তখন মেল তৈরি হচ্ছে। কিন্তু মায়ের ক্ষেত্রে দুটো X ক্রোমোজোম, তাই X ক্রোমোজোম উপস্থিতিতে ফিমেল তৈরি হচ্ছে, Y ক্রোমোজোম উপস্থিতিতে মেল তৈরি হচ্ছে। প্রকট ও প্রচ্ছন্নভাবে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কি? যে ধরে নাও TT প্ল্যান্ট আর টল প্ল্যান্ট অ্যান্ড ডট প্ল্যান্ট, যখন এদের মধ্যে ক্রস করা হবে, প্রথম আপত্য জন্মজাত ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ডমিনেন্ট। আর যে বৈশিষ্ট্যটা F1 জেনারেশনে প্রকাশ পাবে না, F2 জেনারেশনে গিয়ে প্রকাশ পাবে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, রেসেসিভ। 4.4 বলছে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিংবা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দিতে চিত্র সহ বুঝে লেখো। আমরা যদি মেরুদণ্ডী প্রাণীদের দেখি, প্রথমে দেখো মাছের ক্ষেত্রে, তো মাছের ক্ষেত্রে দুটো চেম্বার মাত্র, একটা অলিন্দ, একটা নিলয়, একটা হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকেল এবং অ্যাট্রিয়াম, এবং এর মধ্যে রক্ত বিশুদ্ধভাবে প্রবাহিত হয় না, অর্থাৎ রক্তগুলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড মিশ্রিতভাবে প্রবাহিত হয় বলে একে ভেনাস হার্ট বলা হয়, ভেনাস হার্ট। কিন্তু যখন আমরা দেখব মাছ থেকে যখন অ্যাম্ফিবিয়া উভচর প্রাণীতে আসলাম, তখন দেখতে পাবো যে সেখানে দুটো অলিন্দ তৈরি হয়েছে এবং একটা নিলয় তৈরি হয়েছে, মানে তিনটে চেম্বার, দুটো থেকে তিনটে চেম্বার হলো, কিন্তু তবুও নিলয়ে এসে রক্তগুলো আবার মিক্সড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানেও কিন্তু ভালোভাবে পিউরিফাই হচ্ছে না। এরপর যখন আমরা রেপটাইলে দেখবো 3.5 চেম্বার, 3.5 চেম্বার হার্ট, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল, কিন্তু ভেন্ট্রিকেলটা আবার এখানে এসে মিক্সড হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিটলি সেপারেট হয়নি। কিন্তু যখন আমরা বার্ডস বা ম্যামালসের ক্ষেত্রে দেখবো যে কমপ্লিটলি সেপারেট, এখানে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল কমপ্লিটলি সেপারেটেড, এবং এখানে অক্সিজেনযুক্ত ব্লাড এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড বিশুদ্ধভাবে প্রবাহিত হয়, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেলে তোমার CO2 যুক্ত ব্লাড আর অক্সিজেন, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল তোমার অক্সিজেনেটেড ব্লাড প্রবাহিত হয়, সম্পূর্ণ বিশুদ্ধভাবে প্রবাহিত হয়। তো 2 চেম্বার থেকে 4 চেম্বার ঘটনাটাকে আমরা ভালোভাবে যদি পর্যবেক্ষণ করি, তো দেখতে পাবো যে সেখানে কি হয়েছে, দুটো থেকে তিনটে, তিনটে থেকে তিনটে, 3.5, 4টা তৈরি হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে ডেভেলপ হয়েছে এবং মানে বিশুদ্ধ রক্ত আলাদাভাবে প্রবাহিত হওয়ার প্রসেস চালু হয়েছে। সুতরাং এটা ইভলিউশনের একটা ট্রেন্ড। রাসায়নিক সংশ্লেষ মতবাদ ব্যাখ্যা করার জন্য মিলার উরের পরীক্ষাটি বর্ণনা করে। তা মিলার উরে পৃথিবী সে আজ থেকে 4.8 বিলিয়ন ইয়ার্স আগতে কীভাবে তোমার পৃথিবী তৈরি হয়েছিল, তখন সেখানকার টেম্পারেচার কী ছিল সেটা বোঝানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করে। সে কী করে, প্রথমে একটা সমুদ্রের নর্মাল জল বা যে নর্মাল জলকে নিয়ে নেওয়া হয়, যেখানে বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল যুক্ত হয়ে আছে। এই ওয়াটারকে সে বুনসেন বার্নারতে হিট করার ফলে সেখানে যে স্টিম ফর্মেশন হয়, যে বাষ্পটা তৈরি হয়, সেই বাষ্পটাকে পাঠায় কোথায়, এই টাইপ টিউবের মধ্যে এসে তার মধ্যে স্পার্কলিং তৈরি করে, অর্থাৎ সেখানে তোমার যেমন যে সময় পৃথিবী তৈরি হয়েছিল সেই সময় কী ছিল, পৃথিবীর তাপমাত্রা ছিল মোটামুটি 9000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেই তাপমাত্রা কী হতো, সে বাষ্প আকারে জলীয় বাষ্পগুলো বেরিয়ে যাওয়ার ফলে উপরে মেঘ তৈরি হতো, আর মেঘ তৈরি হওয়ার ফলে সেখানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হতো, স্পার্কলিং হতো। স্পার্কলিং হওয়ার উদ্দেশ্য হচ্ছে
বা বিদ্যুৎ ঝলকানি সেটা কি আসলে ইলেকট্রন কণার স্রোত, সেটা হাইলি ইলেকট্রোনেগেটিভ মলিকুল বলে ও যখন ইলেকট্রন কণার স্রোত প্রবাহিত হয় আশেপাশের গ্যাসগুলোকে আয়নিত করে, যার ফলে তার মধ্যে আবার কম্বিনেশন ফর্মেশন হয়। তাহলে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হওয়ার ফলে কি হলো, এবার যখন ডিসচার্জ হলো তখন সবগুলো হলো H প্লাস আয়নিত হয়ে গেল, অক্সিজেন মাইনাস আয়নিত হলো, N প্লাস আয়নিত হলো, এরকমভাবে তোমার আয়নিত হলো। আয়নিত হওয়ার ফলে তখন এই অপোজিট আয়নগুলো তখন পরস্পরের সঙ্গে আবার যখন কনডেনসেশন রিয়াকশন ঘনীভবন বিক্রিয়া করা হলো তখন সেগুলো পরস্পর যুক্ত হওয়ার ফলে কি করলো, সেটা ধরুন জলীয় বাষ্প আকার বেরিয়ে আসলো, মানে একটা গরম জিনিসকে আবার ঠান্ডা করার ফলে সেখানে জলীয় বাষ্প আকারে বেরিয়ে আসলো। যেমন তোমরা একটা গ্লাস ফ্রিজ থেকে জল বের করে একটা গ্লাসে রাখো, তো গ্লাসের গায়ে কী হবে, তোমার ড্রপলেট জমা হতে শুরু করবে, সেরকমভাবে জমা হলো। এবং এখানে যে জলটা সে কালেক্ট করলো, দেখলো সেই জলের মধ্যে ইউরিয়া রয়েছে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারিন, মানে সমস্ত প্রায় অ্যামাইনো অ্যাসিড এবং জৈব অ্যাসিডগুলো পাওয়া গিয়েছে। সুতরাং এটা প্রমাণ করে যে পৃথিবীর সেই সময়কার এনভায়রনমেন্ট কীভাবে তোমার তৈরি হয়েছিল, মানে আমাদের প্রথম লাইফ তৈরি হয়েছে সেটা। এবার হচ্ছে নাইট্রোজেন চক্রের ধাপগুলো সংক্ষেপে আলোচনা করো। তো নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে কী হয়, বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন রয়েছে, কিন্তু সেই নাইট্রোজেন আমরা গ্রহণ করতে পারি না। তখন সেই নাইট্রোজেনটা কী হয়, নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়ার মাধ্যমে কী হয়, অ্যামোনিয়াতে কনভার্ট হয়, যেটাকে আমরা বলি অ্যামোনিফিকেশন। এরপর হচ্ছে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেমন তো হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার এবং নাইট্রোব্যাক্টার এর মাধ্যমে সেটা কি হয়, NO2 এবং NO3-তে কনভার্ট হয়ে যায়। এবং এর কনভার্ট হওয়ার ফলে সেই জিনিসটাকে NO3 এই আয়নটাকে তোমার উদ্ভিদরা শোষণ করে, এবং সেই উদ্ভিদকে যখন প্ল্যান্টরা খায় তখন সেটা সে উদ্ভিদে যখন অ্যানিমাল রাখা হয় তখন অ্যানিমালদের শরীরে যায়। এবার অ্যানিমাল এবং প্ল্যান্ট যখন মারা যায় তখন সেগুলো আবার ডিকম্পোজ হওয়ার ফলে ডিনাইট্রিফিকেশন পদ্ধতি, যেমন ডিনাইট্রিফিক্যান্স ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা আবার অ্যাটমসফিয়ারে ফিরে যায়। এই চক্র ভালো করে বুঝে নিবে। জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ। কেন জীববৈচিত্র্য? একটা হচ্ছে প্রথমে হ্যাবিট্যাট লস, বাসস্থানকে বিনাশ করা হচ্ছে, এবং অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে সমস্ত জিনিসকে, যার যেটা প্রয়োজন তার চেয়ে বেশি ব্যবহার করছে, কিন্তু তাকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি না। আর দূষণ এবং জলবায়ুর পরিবর্তন, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। মানুষের জনসংখ্যা অতিবৃদ্ধির ফলে জনসংখ্যা যখনই বাড়বে তখন ইউটিলাইজেশন বাড়বে, অর্থাৎ ব্যবহার বাড়বে, অতিরিক্ত জিনিস ব্যবহার করবে। সেই তুলনায় যদি আমার ধরে না 10টা প্ল্যান্ট আছে, সেই 10টা প্ল্যান্ট কেটে নিলাম, এবার সেটাকে আবার যদি রিপ্লেস না করছে, আমার নতুন প্ল্যান্ট না গ্রো করায়, তাহলে সেটা বাসস্থান কী হবে, ধীরে ধীরে সেই ফরেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে কি মানুষের চাহিদা মেটাতে বনের খাদ্য নষ্ট শেষ হচ্ছে, ঘরবাড়ি তৈরি করার জন্য বেশি বেশি তোমার গাছ কাটা হচ্ছে, শিল্পায়ন নগরায়নের জন্য, এই সমস্ত হয়। এবার বলবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বলতে, তাহলে জীববৈচিত্র্য হটস্পট বলতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণ জীববৈচিত্র্য থাকতে হবে, যেখানে 1500-র বেশি ভাস্কুলার উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের জাইলেম এবং ফ্লুয়েম তারা থাকতে হবে, অর্থাৎ জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম টাইপের উদ্ভিদ, ব্যক্তবীজ, গুপ্তবীজ টাইপের উদ্ভিদ থাকতে হবে। এবং সেখানে কি হবে, বেশিরভাগ উদ্ভিদ আর বেশিরভাগ জীব আবার আন্ডার থ্রেটেন্ড হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা বিলুপ্ত হয়ে যাবে। মোটামুটি 70% তার মধ্যে মোটামুটি হারিয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে। এরকম একটা ভালনারেবল জায়গা হতে হবে, তবে সেটাকে আমরা হটস্পট ঘোষণা করব। তাহলে সেখানে জীববৈচিত্র্য অতিরিক্ত হতে হবে, মোটামুটি 1500-র বেশি ভাস্কুলার উদ্ভিদ থাকতে হবে। আবার তোমার সেই অঞ্চলটাতে কিন্তু তার বেশিরভাগ জীবই হয়তো বিলুপ্তর পথে রয়েছে, মোটামুটি 70% বিলুপ্তর পথে রয়েছে। এই সমস্ত জায়গাগুলো হটস্পট হিসেবে আমরা তুলে ধরতে পারি। এক্সিডের সংরক্ষণের 2টি উদাহরণ দেয়, তাহলে বোটানিক্যাল গার্ডেন এবং জুলজিক্যাল পার্ক, এটা হচ্ছে এক্সিডের সংরক্ষণের 2 উদাহরণ। অথবা মানুষের লাগাম ছাড়া অনেক কাজে পরিবেশকে দূষিত করে, এর সাপেক্ষে 3টি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। তাই মানুষের এখন শিল্পায়ন নগরায়নের মাধ্যমে আমরা কী করছি, প্রচুর পরিমাণে পলিউটেড গ্যাস তৈরি করছি, এনভায়রনমেন্টে বিভিন্ন ধুলো ডাস্ট তৈরি হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, যানবাহনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে যানবাহন থেকে দূষিত গ্যাস নির্গত হচ্ছে, যেটা আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে এবং পরিবেশ দূষণ করছে। অবাধে গাছ কাটা চলছে নগরায়নের জন্য।
পপুলেশন বাড়ছে, চাষবাসের জন্য বাড়ানোর জন্য, রাস্তাঘাট বা কলকারখানা তৈরি করার জন্য বেশি বেশি গাছ কেটে ফেলা হচ্ছে। তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্ব উষ্ণায়ন মানে কি? যখন তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে, তখন এখান থেকে যে সানলাইটটা আসলো এবং সানলাইটের এর 3% মাত্র পৃথিবীতে শোষিত হয়, বাকি 97% তোমার ব্যাক করে আবার চলে যায় এবং এটাকে অ্যালবিডো বলা হয়। কিন্তু যখন CO2 পরিমাণ বাড়বে বা ডাস্ট পার্টিকেলের পরিমাণটা বেড়ে যাবে, ধুলো বালির পরিমাণ বেড়ে যাবে বায়ুমণ্ডলে, তখন যে লাইটটা আসলো তার অধিকাংশ অংশটা কিন্তু CO2 বা ডাস্ট এরা কী করে শোষণ করে নেবে বা ডাস্টের মাধ্যমে রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। এবার পৃথিবীর তাপমাত্রা কী হবে? বাড়তে থাকবে। এটাই গ্লোবাল ওয়ার্মিং আমরা বলি। তো এবার গ্লোবাল ওয়ার্মিং কী হচ্ছে, যখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর, তখন কী করছে, বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো খুব সংকটে চলে আসছে। কারণ পৃথিবীতে যে বরফ রয়েছে, আইসগুলো মেল্টিং হতে শুরু করছে। মেল্টিং হওয়ার ফলে সমুদ্রের তল, উপরের তল বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে আমাদের কী হয়, সমুদ্র পূর্ববর্তী এলাকার লোকেরা ডুবে যাচ্ছে। আর অনেক প্ল্যান্ট বা অ্যানিমাল রয়েছে যারা বেশি গরম সহ্য করতে না পারার জন্য তারা বিলুপ্তের পথে চলে যাচ্ছে। তো এই ছিল আমার একটা টেস্ট পেপারের পুরো একটা টপিক সলভ করলাম। এর পরবর্তীতে ভিডিওতে আরও অন্যান্য টেস্ট পেপারের সিরিজগুলোকে আমি সলভ করতে থাকবো। তোমরা এই টেস্ট পেপার সিরিজগুলো ভালো করে সলভ করো, ভালো করে দেখো, তোমাদের আর কোনো বই পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারো। কোনো প্রশ্ন প্রশ্ন না অসুবিধা হলে পরবর্তী ভিডিওতে সেটা আবার আলোচনা করে নেব। থ্যাংক ইউ।